আমরা কিছু বিষয় মাথায় রেখেছি, সেটা হলো সম্পূর্ণ প্রকৃত ইতিহাস তুলে ধরা। এখানে নির্দলীয় অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা নাটকটা পরিবেশন করার চেষ্টা করেছি। আমি শ্রাবণীকে বলছি, শ্রাবণী একটু চুপ থাকো প্লিজ, আমার কথাগুলো জরুরি। আমাদের এই নাটকের পটভূমি প্রথমেই বললাম 1971 সাল, বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, সময় মার্চ মাস। আমরা এই নাটকটা পরিবেশন করার সময়, রচনা করার সময়, অভিনয় করার সময় সব দিকে লক্ষ্য রেখেছি যাতে কোনো রাজনৈতিকভাবে কাউকে আঘাত না করি। আমি একটি উদাহরণ দিই, যেমন আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটি ছিল না। সে সময় সবাই স্লোগান দিত জয় বাংলা। এই কারণে আমাদের নাটকে স্লোগান এসেছে জয় বাংলা। আরেকটি বিষয়, 1971 সালের 7ই মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণকে আমরা অস্বীকার করতে পারি না। এই ভাষণ শুনে সবাই উদ্বুদ্ধ হয়েছিল মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। আমরা এই কারণে আমাদের এই নাটকে 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি এনেছি। তার পরবর্তীতে 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র, যেটাকে আমরা বলি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সেখান থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। আমরা এটাকেও অস্বীকার করতে পারি না। আমরা এই কারণে আমাদের এই নাটকে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠটিকেও এনেছি আমাদের নাটককে উদ্বুদ্ধ করার জন্য। এই কারণে আপনাদের সবাইকে বলছি, আমরা সম্পূর্ণ নির্দলীয়, নিরপেক্ষভাবে প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য চেষ্টা করেছি এই নাটকে। কাউকে আঘাত করার জন্য নয়, কাউকে ব্যথিত করার জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। আমাদের এই বাংলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস শুধু 41 বছর নয়, 1000 বছরের ইতিহাস। আমি বোধহয় একটু ভুল বললাম, শুধু 1000 বছরের ইতিহাসও নয়, 2500 বছরের ইতিহাস। কিছুদিন পূর্বে নরসিংদীতে কিছু পুরাকীর্তি পাওয়া গিয়েছে। সেই পুরাকীর্তি নৃতত্ত্ববিদগণ যখন বিশ্লেষণ করে পেয়েছেন এটি প্রায় 2500 বছরের পুরনো। অর্থাৎ আমাদের ইতিহাস আরও 1500 বছর পিছনে চলে গিয়েছে। আমাদের সমৃদ্ধি, আমাদের সংস্কৃতি 2500 বছর পুরনো। আমি আশা করব আপনারা নাটকটি উপভোগ করবেন। কিছুক্ষণ আগে আমি একটু আগেই বলেছি যে প্যারাগুয়েতে একটি নাটক মঞ্চস্থ করা অত্যন্ত দুরূহ, কারণ প্যারাগুয়েতে কোনো নাট্য গ্রুপ নেই। বাংলাদেশে যেমন লোক নাট্য দল, থিয়েটার গ্রুপ, নাগরিক নাট্য দল অনেকেই আছে, কিন্তু প্যারাগুয়েতে এমন কোনো নাট্য দল নেই, যার ফলে কস্টিউম তথা সাজসজ্জা সংগ্রহ করা অত্যন্ত কঠিন। আমাদের প্রয়োজন ছিল কিছু অস্ত্র, যেটা 71 সালে ব্যবহৃত হয়েছে। এই ধরনের অস্ত্র আমাদেরকে তৈরি করতে হয়েছে। জানি না কতটুকু সুন্দর হয়েছে, আপনারা এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নাটকটি শুরু করার আগে সৈয়দ শামসুল হকের একটি কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। কবিতাটির নাম নুরুল দিনের সারা জীবন। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলাবনিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট লোকালয় জনপদ আছে 69,000। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন নীলক্ষার তীরে কেন তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ। অতি অকস্মাৎ অন্ধকার স্তব্ধতার গৃহ ছেড়ে সে কোন ধ্বনি, কিসের কৃপা। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘদেহ নিয়ে নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়।
নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে ভরে যায় দালালেরই আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্না হয়ে জ্বরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, কে একা নিঃসঙ্গে বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে এসে মিশে নুরুল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে ওঠে আবারই আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক। জাগো বাহে কণ্ঠে সবাই। জমিনে তো এবার ফসল ভালোই হয়েছে রে বাবা। আসসালামু আলাইকুম আকবর। ওয়ালাইকুম সালাম। ও ইজ্জত ভাই কেমন আছেন? দেখা তো মনে হয় খুব ফুরফুরা মেজাজি আছেন। বললাম নতুন শাদি করছেন, সাইড নাম্বার দিকে ঘর উঠাইছে। মাকবর ঠিকই বলছ, তোমার নতুন বাবের বয়স একটু কম তো, তাই রঙ্গ তামাশা বেশি করে। তো তুমি কি মনে করিলা এটাই বেলা হ্যাঁ মাকবর? আইসি একটু খেত খাবার বলে ঘুরে দেখতে। ভালো ভালো, তোমার ফসল তো জমিতে তো ফসল ভালোই হয়েছে দেখা যায়। ও ফসল তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সাই পাশে সব জমিটা আমার, মাঝখানে ওই সোনার ফসল করে তুমি না কাজের ওপর। হুজুর এটা তো উত্তর পাড়ার গফুরে। সাই পাশে আমার জমি, মাঝখানে করবে ব্যাপারটা কোন বেমার দেখায় না। জমিন রাখা আমার সাইজের মতো। হুজুর আপনি যখন একবার নজর দিছেন তাইলে ধইরা নেন এই জমি আজকে দেখে আপনারই হইয়া গেল। এইটা নতুন কি কি কম আকবর? অন্য জমি দখল করবা এত লোক ভালো না, গুণ হইব। কেন নিচক ভাই, গত বছর তোমার রহমতের ফান্দা ফেলাইয়া এর জমিটা দেখে তখন গুণা হয় নাই। হ্যাঁ তখন আমি কিছু কইছিলাম, রহমতের জেলে বানাইয়া এর বসি ভোরের আমি বিয়ে করেন নাই। থামো থামো আকবর, আমি আরো যাই, একটু হাঁটে যাওয়া লাগবো। তোমার বাড়ি থেকে লাভ সোজা রাউটা কিনে লাগবো। এগুলো আবার নিজের হাতে না কিনলে দিলে শান্তি পাই না। আসসালামু আলাইকুম। বুড়িরা বয়সের প্রেম রূপী দেখছেন হুজুর। দেখছ ইজ্জত কেমন দিলাম। ইজ্জত দিয়া দিছেন পুরা। চল চল দক্ষিণ ভারত। কে হুজুর? আরে জমিলার মা জমিলার বাপে না বিচার দিছে। তুই তো জানাস জমিলার মার কষ্ট আমার একবারই সহ্য হয়। হুজুর কষ্টটা একদিন কই যাতে আইতাছে। জমিলার মার যে কি হইব